হ্যালো স্টুডেন্ট, আজ আমরা ভেক্টর বীজগণিত বা ভেক্টর অ্যালজেব্রা অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আমরা জানি যে ভৌত রাশির মান, দিক ও অভিমুখ আছে তাকে তাকে ভেক্টর রাশি বা ভেক্টর বলে। অর্থাৎ যে সমস্ত ভৌত রাশির মান, দিক ও অভিমুখ আছে তাকে ভেক্টর রাশি বা ভেক্টর বলে। যেমন সরণ, বেগ, বল, ত্বরণ, ওজন ইত্যাদি, এগুলো সবই ভেক্টর রাশি। যে কোনো ভেক্টর রাশিকে দিক নির্দেশিত সরলরেখা অংশ, যাকে ইংরেজিতে বলে ডাইরেক্টেড লাইন সেগমেন্ট, দ্বারা প্রকাশ করা হয়। যেমন ধরো এবি একটা সরলরেখা অংশ, তার মাথায় যদি একটা দাগ দিই তাহলে এবি একটি ভেক্টর। তাহলে যদি আমি এই সরলরেখা একটা আঁকলাম, এই সরলরেখাটা যদি নাম দিয়ে দিই তাহলে এটা হচ্ছে সরলরেখা অংশ হলো। এবার যদি একটা তীর চিহ্ন দিয়ে দিই এরকম এ থেকে বি এর দিকে, তাহলে এই এবি হচ্ছে একটা ভেক্টর। ঠিক আছে, আমরা যেমন এবি একটি ভেক্টর লিখেছি, এখানেও তুমি এরকম তীর চিহ্ন দিতে পারো এইদিকে, তাহলে হচ্ছে এবি হচ্ছে একটা ভেক্টর। তাহলে এবি সরলরেখা অংশ দ্বারা একটা ভেক্টর প্রকাশ হচ্ছে। তোমরা যদি এই অ্যারো চিহ্নটা না দাও তাহলে কিন্তু এই ভেক্টর প্রকাশ হবে না, বা এবি এর মাথার উপর যদি অ্যারো চিহ্ন না দাও তাহলে কিন্তু এটা ভেক্টর বোঝাবে না। এবির ওপর অ্যারো চিহ্ন, এটা মানে বোঝায় এ থেকে বি এর দিকে। দিকটা হচ্ছে এই ভেক্টরের দিকটা হচ্ছে এ থেকে বি এর দিকে। এই এ কে বলা হয় প্রান্তিক বিন্দু বা প্রারম্ভিক বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট, এবং বি কে বলা হয় অন্তিম বিন্দু বা ফাইনাল পয়েন্ট অর টার্মিনাল পয়েন্ট। প্রথম অক্ষর এ কে ভেক্টরটির প্রারম্ভিক বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট এবং অপর অক্ষর বি কে অন্তিম বিন্দু বা ফাইনাল অর টার্মিনাল পয়েন্ট বলা হয়। তাহলে কোনো একটা ভেক্টর যদি এবি হয় তাহলে, এবং এর অভিমুখ যদি এ থেকে বি এর দিকে হয়, তাহলে আমরা এ কে বলবো ইনিশিয়াল পয়েন্ট আর বি কে বলবো টার্মিনাল পয়েন্ট। এবি ভেক্টর, এটা সমান সমান তুমি ধরো একে কোনো একটা ভেক্টর ছোটো হাতের এ ভেক্টর হিসেবে ধরতে পারো, বা ছোটো হাতের বি ভেক্টরও ধরতে পারো। এবি ইকুয়াল টু এ, তাহলে লিখতে পারো ধরি এবি ইকুয়াল টু এ। তাহলে এই এবি ভেক্টরটার মান কি হবে? ঠিক আছে, তাহলে এই এবি রেখা অংশের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটার মান হবে এবি ভেক্টরের মান। এবি ভেক্টরটির মান সমান সমান হবে, তাহলে এবি রেখা অংশের দৈর্ঘ্যটাকেই বলা হয় এবি ভেক্টরটির মান। একে আমরা সাধারণত মড লিখে এবি ভেক্টর দিয়ে প্রকাশ করি। তাহলে মড এবি ভেক্টর মানেই বোঝায় এবি ভেক্টরটির মান। এটা মানে তো তুমি লিখতে পারো মড এবি মানে কী ধরেছিল, এ ভেক্টর। এবার আমরা একটি নোট পড়ব। এবি ভেক্টরের মান, যাকে আমরা ইংরেজিতে বলতে পারি ম্যাগনিটিউড অর মডুলাস অফ এবি ভেক্টর, আমরা একে মড এবি লিখতে পারি, কারণ আমরা আগেই পড়েছি যে এবি ভেক্টরের মান মানে মড এবি ভেক্টর। এই মড এবিকে আমরা বলতে পারি ম্যাগনিটিউড অর মডুলাস অফ এবি ভেক্টর। এটাকে আমরা নোটের 1 নম্বর দিলাম। 2 নম্বর, ধরো এবি একটা ভেক্টর আছে, এর অভিমুখ হচ্ছে এ থেকে বি এর দিকে। তুমি বলতে চাইছো এবি ভেক্টরটাকে তুমি লিখবে বি এ ভেক্টর, অর্থাৎ অভিমুখটা পাল্টে দিলে বি থেকে এর দিকে। আমার এবি একটা ভেক্টর ছিল, এটা ধরো এবি ভেক্টর, এর অভিমুখটা হচ্ছে এইদিকে। তুমি এই সেম ভেক্টরটার অভিমুখটা ধরো একই ভেক্টর তুমি এদিকে করে দিলে, তার মানে এবার এবি ভেক্টরটা বি থেকে এর দিকে, তাহলে তখন আগে একটা কী হবে, মাইনাস হবে। ঠিক আছে,
তাহলে এবি ভেক্টর ইকুয়াল টু হবে মাইনাস বি এ ভেক্টর। এবার আমরা জানবো একক ভেক্টর, যাকে আমরা ইংরেজিতে বলি ইউনিট ভেক্টর। খুব ইম্পর্টেন্ট একটি বিষয় একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। কোনো নির্দিষ্ট অভিমুখে একটি ভেক্টরের মান ম্যাগনিটিউড অর মডুলাস 1 হলে তাকে একক ভেক্টর বলা হয়। অর্থাৎ কোনো নির্দিষ্ট অভিমুখে একটি ভেক্টরের মান 1 হলে তাকে একক ভেক্টর বলে। অর্থাৎ কোনো একটা ভেক্টরকে একক ভেক্টর বলবো যদি ভেক্টরটির মান বা তার ম্যাগনিটিউড অর মডুলাস এর মান 1 হয়, তাহলেই আমরা তাকে একক ভেক্টর বলবো। এবি এই ভেক্টরটা যদি একটি একক ভেক্টর হয়, অর্থাৎ এবি একটি একক ভেক্টর হলে আমরা কি লিখতে পারবো, এই ভেক্টরটার মান হবে 1। অর্থাৎ এই ভেক্টরের মান মানে বুঝি তো এটা মডুলাস না, এটা ইকুয়াল টু 1। তাহলে এবি একটি একক ভেক্টর হলে মড এবি ইকুয়াল টু 1 হবে। এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টরকে এ লিখে মাথায় ক্যাপ এরকম একটা তীর চিহ্ন মতো উপরে, এটা ক্যাপ বলে, এ ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। এবং এ ক্যাপ ইকুয়াল টু হয় এ ভেক্টর বাই মড এ ভেক্টর। অর্থাৎ তোমাকে যদি কোনো একটা ভেক্টর দিয়ে দেয়, যদি তার একক ভেক্টর নির্ণয় করতে বলে সেই অভিমুখে, ঠিক আছে, তাহলে একক ভেক্টরটা হবে এ ভেক্টর বাই সেই ভেক্টরটার মডুলাস। এবার আমরা জানব সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টরস। দুটি ভেক্টর এ ও বি কে সমান বলা হবে যদি এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর হয়। এবার আমরা জানব সমরেখ ভেক্টর বা কলিনিয়ার ভেক্টরস। এটাও মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়। আমরা সমরেখ বলতে কি বুঝি? ধরো সমরেখ বিষয়টা হচ্ছে একটা সরলরেখা আছে, এই সরলরেখার উপর যদি এ বি দুটো বিন্দু অবস্থিত হয়, তাহলে আমরা বলতে পারি এ ও বি বিন্দু দুটো সমরেখ, অর্থাৎ একই সরলরেখার উপর অবস্থিত। ঠিক আছে, যদি আরেকটা বিন্দু নিয়ে আমি সি, তাহলে আমরা বলতে পারি যে এ বি একটা রেখাংশ আর বিসি একটা রেখাংশ, এই রেখাংশ দুটো সমরেখ, অর্থাৎ একই সরলরেখার উপর অবস্থিত। ঠিক আছে, সমরেখ বলতে আমরা বুঝি সেগুলো সব একটা রেখার উপরই অবস্থিত। এ ও বি দুটি ভেক্টরকে সমরেখ ভেক্টর বলা হবে যদি এ ভেক্টর ইকুয়াল টু এক্স ইন্টু বি ভেক্টর, যেখানে এক্স হচ্ছে নট ইকুয়াল টু 0, একটা হচ্ছে স্কেলার। স্কেলার মানে হচ্ছে একটা সংখ্যা, 1 2 3 5 7, 1 2 1 3 1 5 বা -3 5 -10, যে কোনো সংখ্যা হবে, সেটাকে বলা হচ্ছে স্কেলার। যেখানে এক্স নট ইকুয়াল টু 0 একটি স্কেলার। বা আমরা লিখতে পারবো বি ভেক্টর ইকুয়াল টু ওয়াই ইন্টু এ ভেক্টরও লেখা যেতে পারে। যদি এ ও বি দুটো ভেক্টর সমরেখ হয়, তাহলে এ ভেক্টর ইকুয়াল টু এক্স ইন্টু বি ভেক্টর, অথবা বি ভেক্টর ইকুয়াল টু ওয়াই ইন্টু এ ভেক্টর, যেখানে ওয়াই হলো একটা স্কেলার, যেটা ওয়াই নট ইকুয়াল টু 0, যেখানে ওয়াই নট ইকুয়াল টু 0 একটা স্কেলার। তাহলে আমরা বলতে পারবো যে এ ও বি দুটো ভেক্টর যদি সমরেখ হয়, তাহলে আমরা লিখতে পারবো এ ভেক্টর ইকুয়াল টু এক্স ইন্টু বি ভেক্টর, অথবা বি ভেক্টর ইকুয়াল টু ওয়াই ইন্টু এ ভেক্টর। ঠিক আছে, এবার আমরা জানবো সমতালিক বা একতলীয় ভেক্টর, কোপ্লেনার ভেক্টর। সমতালিক বলতে কি? ধরো এই খাতাটা একটা হচ্ছে প্লেন মানে সমতল, এর উপর ধরো একটা দুটো তিনটে বিন্দু আমরা নিয়েছি, যদি এদের নাম দিই একটা এ একটা বি তাহলে সি, তাহলে আমরা বলতে পারবো এ বি এবং সি বিন্দুগুলো একই সমতলে অবস্থিত। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো এ বি সি সমতলীয় বিন্দু। ঠিক আছে, তাহলে বোঝা গেল ব্যাপারটা না? এ আর বি এবং সি যদি এটা একটা সমতল, খাতাটা আমার এই খাতাটার উপর অবস্থিত, তাহলে আমরা বলতে পারবো যে এ বি ও সি বিন্দু তিনটি একই সমতলে অবস্থিত, অর্থাৎ
এ বি ও সি বিন্দু তিনটি একতলীয় বা সমতালিক। সেই রকম যদি ভেক্টরগুলো কোনো তিনটে ভেক্টর বা দুটো ভেক্টর যদি একই তলে অবস্থিত হয় তাহলে সেই ভেক্টরগুলোকে বলবো সমতলীয় ভেক্টর বা একতলীয় ভেক্টর। তিনটের বেশিও ভেক্টর হতে পারে, অর্থাৎ যদি দুই বা তার বেশি সংখ্যক ভেক্টর একই সমতলে অবস্থান করে তাহলে সেই ভেক্টরগুলোকে আমরা বলবো একতলীয় ভেক্টর বা সমতালিক ভেক্টর। তিনটি ভেক্টর এ বি এবং সি একতলীয় হলে বা সমতলীয় হলে লেখা যায় যে কোনো একটা ভেক্টর, ধরো প্রথমে হচ্ছে এ ভেক্টর ইকুয়াল টু অপর দুটো ভেক্টরের যোগফল, তাদের সঙ্গে একটা করে স্কেলার গুণ থাকবে। তারপর এম ইন্টু বি ভেক্টর ইকুয়াল টু এন ইন্টু সি ভেক্টর। অথবা লিখতে পারো যদি বি ভেক্টরটাকে নাও তখন অপর দুটো ভেক্টর পড়ে আছে এ এবং সি, তাহলে আমরা তখন লিখতে পারবো বি ভেক্টর ইকুয়াল টু এম ইন্টু এ ভেক্টর প্লাস এন ইন্টু সি ভেক্টর। আবার যদি সি ভেক্টর না নাও তখন তাহলে আমি লিখতে পারবো অপর দুটো ভেক্টর এ আর বিকে এম ইন্টু এ ভেক্টর প্লাস এন ইন্টু বি ভেক্টর, এইভাবে লেখা যাবে, যেখানে এম ও এন হলো স্কেলার। দেখো একতলীয় বা সমতলীয় ভেক্টর বলতে কি, ধরো এখানে একটা এ ভেক্টর লিখেছি, এটা হচ্ছে বি ভেক্টর লিখেছি, আর এটা হচ্ছে আবার সি ভেক্টর। দেখো এ বি সি এই তিনটে ভেক্টরই কিন্তু আমার এই খাতাটির উপর অবস্থিত আছে, অর্থাৎ একই সমতলে আছে, তাই আমরা এ বি এবং সি ভেক্টর তিনটিকে একতলীয় বা সমতলীয় বলতে পারবো। তাহলে মনে রাখবে যে তিনটে ভেক্টর যদি একতলীয় বা সমতলীয় হয় তাহলে তাদের যে কোনো একটা ভেক্টরকে অপর দুটো ভেক্টরকে স্কেলার গুণ করে তাদের যোগফল আকারে লেখা যায়। আর এখানে অবশ্যই একটা বিষয় মনে রাখবে যে এম আর এন কিন্তু জিরো হওয়া চলবে না, তাহলে হচ্ছে এম কমা এন এটা হচ্ছে নট ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে রাফ। ঠিক আছে, এই স্কেলার যেগুলো নিচ্ছি সেগুলো কিন্তু নট ইকুয়াল টু জিরো হতে হবে, হ্যাঁ স্কেলারগুলো জিরো হলে চলবে না। এবার আমরা জানব ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, ট্রায়াঙ্গেল ল অফ অ্যাডিশন অফ ভেক্টরস। তাহলে দেখো এখানে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করেছি, যদি আমরা এই ত্রিভুজটির নাম দিই ও এ বি, তাহলে যদি এই বরাবর একটা ভেক্টর যায় ও এ বরাবর, ও এ একটা ভেক্টর, এ বি ভেক্টরটার অভিমুখ এদিকে, তাহলে ও এ তারপরে এ বি। এবার যদি ও বি ভেক্টরটা উল্টো দিকে যায়, অর্থাৎ দেখো ও এ এই অভিমুখে যাচ্ছে, এ বি এই অভিমুখে যাচ্ছে, আর ও বি কিন্তু এই অভিমুখে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো ও বি ভেক্টর ইকুয়াল টু ও এ ভেক্টর। দেখো এদের মানে তীর চিহ্নটা যদি দেখো, মানে দেখো এই বরাবর তীর চিহ্ন দিকটা একই আছে, এই ত্রিভুজটা এখানে গিয়ে আবার এই বরাবর গেল, এখানে কিন্তু এই দিকে না গিয়ে ও উল্টো দিকে বেঁকে গেছে, তাই তো। তাহলে ও এ ভেক্টর আর এটা হচ্ছে প্লাস এ বি ভেক্টর। এবার দেখো এখান থেকে আমি এটাকে লিখতে পারি ইমপ্লাইজ ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর, এটা যদি এদিকে আসে তাহলে মাইনাস ও বি ভেক্টর ইকুয়াল টু জিরো ভেক্টর, কারণ এগুলো সব ভেক্টর, তাই ভেক্টরের যোগ বা বিয়োগ করলে সেটা আমরা একটা ভেক্টরই পাবো। তাহলে যেখানে আমি জিরো লেখা যাবে না, এখানে জিরো ভেক্টর লিখতে হবে, কারণ এটা যেহেতু বাঁ দিকটা আমার সব ভেক্টর আছে তাই। বা এটাকে লিখতে পারি ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর, এটাকে প্লাস এর দিকটা পরিবর্তন করে দিই, এ তো ও থেকে বি এর দিকে যাচ্ছিলো, আমি যদি তাহলে বি থেকে ও এর দিকে করি তাহলে একটা নেগেটিভ আসবে, তাহলে নেগেটিভ প্লাস হয়ে গেল ইকুয়াল টু জিরো ভেক্টর। তাহলে যদি এবার ছবিটা লক্ষ্য করে থাকো ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর, দেখো ও এ এই বরাবর, এ বি এই বরাবর, আর বি ও এই বরাবর। ঠিক আছে, তাহলে কিন্তু যদি দিকটা যদি একই দিক বরাবর থাকে তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রে তিনটে বাহু যে ভেক্টর প্রকাশ করে তাদের যোগফলের মান হবে শূন্য ভেক্টর। ঠিক আছে, তাহলে অর্থাৎ এক্ষেত্রে আমার ছবিটা কী হবে, এক্ষেত্রে তখন ছবিটা দাঁড়িয়ে যাবে আমার এইরকম, এটা ও এ বি,
এই মুহূর্তে হচ্ছে এটা এই বরাবর গেল, এটা এইদিকে আসবে। ঠিক আছে, যদি তিনটে বাহু আমার যে বাহুগুলো আছে সেগুলো যদি ভেক্টর প্রকাশ করে এবং অভিমুখগুলো যদি সেম ডিরেকশন বরাবর হয়ে থাকে, ঠিক আছে, ডিরেকশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু দেখো বাহু বরাবর ডিরেকশনগুলো যাচ্ছে, মানে যেদিকে যাচ্ছে সেই দিকেই যাচ্ছে। এই গেল এই এই, তখন হবে ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর প্লাস বিও ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর। কিন্তু আগের ছবিটা দেখো, আগেরটাতে আমার কী ছিল দেখো, এই বরাবর ও এ গেল, তারপরে এ বি গেল, তা বিও বরাবর না গিয়ে ভেক্টরটা উল্টো দিকে আছে ও বি বরাবর, তখন হবে যে দুটো একই দিক বরাবর যাচ্ছে সেই দুটো ও এ প্লাস এ বি ইকুয়াল টু হবে ও বি ভেক্টর। ঠিক আছে, এটাকেই বলা হয় ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। এবার আমরা কয়েকটি উপপাদ্য পড়ব। প্রথমে হচ্ছে উপপাদ্য 1, দুটি ভেক্টরের যোগ বিনিময় নিয়ম, যাকে ইংরেজিতে বলে কমিউটেটিভ ল, সিদ্ধ করে। অর্থাৎ এ ও বি দুটি ভেক্টর হলে, কমিউটেটিভ ল মানে হচ্ছে এ প্লাস বি ভেক্টর ইকুয়াল টু বি প্লাস এ ভেক্টর হবে। ঠিক আছে, অর্থাৎ প্রথমে এ তারপরে বিকে রেখে যোগ করা হলো, দিয়ে যদি বিকে প্রথমে রেখে পরে একে রেখে যোগ করি দুটো একই আসবে। ঠিক আছে, তাহলে দুটি ভেক্টরের যোগ বিনিময় নিয়ম বা কমিউটেটিভ ল সিদ্ধ করে, কিন্তু দুটি ভেক্টরের বিয়োগ কিন্তু বিনিময় নিয়ম বা কমিউটেটিভ ল সিদ্ধ করে না, এটা মনে রাখবে। নেক্সট উপপাদ্য 2, ভেক্টর যোগ প্রক্রিয়া সংযোগ নিয়ম, যাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ ল, সিদ্ধ করে। অর্থাৎ এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর ও সি একটা ভেক্টর, তিনটে ভেক্টর নিলাম, এ কমা বি ও সি, যে কোনো তিনটি ভেক্টর হলে আমরা লিখতে পারবো, ধরো প্রথমে আমরা এ আর বি এর মধ্যে যোগ করলাম, দিয়ে তার সঙ্গে সি এর মধ্যে সিকে যোগ করলাম, যা হবে, এবার যদি এ কে প্রথমে রাখলাম, তার বি আর সিকে আগে যোগ করে তার সঙ্গে একে যোগ করলাম, এই দুটো একই হবে। ঠিক আছে, এটা কি বলা হয় কমিউটেটিভ ল। এবার আমরা খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হলো অবস্থান ভেক্টর, যাকে ইংরেজিতে বলে পজিশন ভেক্টর। ধরো এটার নাম দিলাম একটা সরলরেখা, এটা একটা সরলরেখা অংশ, যখন নাম দিচ্ছি সেটার নাম হচ্ছে ধরো ও পি, এটার তীর চিহ্ন দিলাম, তাহলে এটা হচ্ছে ওপি একটা ভেক্টর। তাহলে এই ওপি ভেক্টরকে ও বিন্দুর সাপেক্ষে পি এর অবস্থান ভেক্টর বলা হয়। ঠিক আছে, এখানে ওকে বলা হয় মূল বিন্দু বা অরিজিন। ওপি ভেক্টরকে ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয় এবং ওকে কি বলা হয় থেকে মূল বিন্দু, যাকে ইংরেজিতে অরিজিন বা ভেক্টর অরিজিন বলে। তাহলে এটা যদি ওপি একটা ভেক্টর হয়, এই ওপি ভেক্টরটিকে ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর বলা হয়, যেখানে ও হচ্ছে মূল বিন্দু বা ভেক্টর অরিজিন। এবার ধরো আমি ধরে নিচ্ছি পি বিন্দুর অবস্থান ভেক্টরটা হচ্ছে এ, ও বিন্দুর সাপেক্ষে। ঠিক আছে, তার মানে ওপি ইকুয়াল টু এ হবে, পি বিন্দুর অবস্থান ভেক্টর এ, তার মানে বোঝায় ওপি ইকুয়াল টু এ। আমি আর একটা বিন্দু এইখানটায় নিয়ে নিচ্ছি, দেখো কিউ, হ্যাঁ, এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টরটা আমি বলছি বি। এবার হচ্ছে কার সাপেক্ষে, মূল বিন্দু ও এর সাপেক্ষে। আমি এবার ও কিউটা দেখো যোগ করছি,
আমি ও কিউ যোগ করলাম এবং ও কিউ ইকুয়াল টু বি ভেক্টর ধরে নিলাম, তার মানে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে বি। ঠিক আছে, যদি আমি পি বিন্দুর অবস্থান ভেক্টর এ ধরি তাহলে আমি বলতে পারবো ওপি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর। আবার কিউ বিন্দুর অবস্থান ভেক্টর যদি আমি বি ধরি তাহলে আমরা বলতে পারবো ও কিউ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর। আরও ধরি মূল বিন্দু ও এর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ ভেক্টর এবং কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে বি ভেক্টর। যেটা বললাম যে ও বিন্দুর সাপেক্ষে আমরা পি এর অবস্থান ভেক্টর ধরে নিলাম এ এবং কিউ এর অবস্থান ভেক্টর ধরে নিলাম বি। দেখো আবার চিত্রটা আমি দেখাচ্ছি। পি বিন্দুর অবস্থান ভেক্টর এ, তাহলে আমি লিখতে পারবো ও পি ইকুয়াল টু এ, আর কিউ বিন্দুর অবস্থান ভেক্টর ধরে নিলাম বি, তাহলে ও কিউ ইকুয়াল টু বি ভেক্টর আমরা লিখতে পারবো। তাহলে অতএব আমি তো পি বিন্দুর অবস্থান ভেক্টর ধরেছি এ, কার সাপেক্ষে? মূল বিন্দু ও এর সাপেক্ষে। তাহলে আমি লিখতে পারবো ও পি ইকুয়াল টু এ ভেক্টর এবং ও কিউ ইকুয়াল টু বি ভেক্টর। ঠিক আছে, তাহলে কোনো বিন্দুর সাপেক্ষে, যেমন এখানে ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর এ ধরেছি, তার জন্য আমি ওপি ইকুয়াল টু এ লিখতে পারবো। আবার দেখো মূল বিন্দু ও এর সাপেক্ষে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর বি ধরেছি, তার জন্য ও কিউ ইকুয়াল টু বি ভেক্টর আমরা লিখতে পারবো। চলো আবার আমরা চিত্রে যাই। তাহলে ওপি ভেক্টরের অভিমুখ এই দিক বরাবর, ঠিক আছে, ওপি বরাবর, এবং এই ও কিউ ভেক্টরের অভিমুখ এই দিক বরাবর। ঠিক আছে, এবার আমরা পি কিউকে যোগ করছি। তাহলে আমরা পি কিউ যোগ করলাম। এবার দেখো আমি যদি পি কিউ এর অভিমুখটা এদিক বরাবর নিই, তো উল্টো দিকেও নিতে পারতে, কোনো অসুবিধা হতো না। তাহলে দেখো ও এ ঠিক আছে, পি কিউ এদিক বরাবর যাচ্ছে, ঠিক আছে। তাহলে ও এ এবং পি কিউ দিক কিন্তু পরিবর্তন করছে না, একই দিক বরাবর। দেখো হ্যাঁ, মানে ত্রিভুজের বাহু অনুযায়ী এরকম এ যাচ্ছে, এটা এদিকে না গিয়ে কিন্তু এবার এ উল্টো দিকে যাচ্ছে। তাহলে আমরা ত্রিভুজ সূত্র অনুযায়ী কী লিখতে পারবো? ত্রিভুজ সূত্র অনুযায়ী লিখতে পারবো ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর, এটা উল্টো দিকে যাচ্ছে বলে আমি লিখবো ইকুয়াল টু ও কিউ ভেক্টর। অর্থাৎ আমি লিখতে পারবো এটা, দেখো ওপি এই বরাবর, তার মানে লিখতে পারবো আমরা ওপি ভেক্টর প্লাস ওপি এই, তারপরে এই গেল, প্লাস পি কিউ ভেক্টর ইকুয়াল টু, দেখো এটা তো এই দিকে আসেনি, উল্টো দিকে যাচ্ছে, তাহলে ইকুয়াল টু হচ্ছে ও কিউ ভেক্টর। যদি ও কিউ এই ভেক্টরটা অভিমুখ কিউ ও বরাবর হতো, তাহলে তখন আমরা লিখতাম ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর প্লাস কিউ ও ভেক্টর ইকুয়াল টু জিরো ভেক্টর, যেটা আমরা আগে শিখেছি। ঠিক আছে, তাহলে এই লাইনটাই আমরা নিচে আবার লিখছি। তাহলে অতএব ও পি কিউ ত্রিভুজে ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর ইকুয়াল টু ও কিউ ভেক্টর, বা পি কিউ ভেক্টর ইকুয়াল টু ও কিউ ভেক্টর, এটা এদিকে আসলে হবে মাইনাস ওপি ভেক্টর, বা পি কিউ ভেক্টর ইকুয়াল টু, দেখো ও কিউ মানে আমি কি ধরেছিলাম বি, মাইনাস ওপি মানে কি ধরা ছিল এ, বি মাইনাস এ ভেক্টর। বি মানে কি? বি মানে হচ্ছে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, আর এ মানে হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে আমরা ইমপ্লাইজ পি কিউ সমান সমান বি ভেক্টর মানে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। দেখো পি কিউ লিখেছি, কিউটা শেষে আছে, তাই আমরা লিখছি এখানে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ মানে হচ্ছে কি পি বিন্দুর অবস্থান ভেক্টর, পি বিন্দুর অবস্থান ভেক্টর। ঠিক আছে,
তাহলে আমরা তাহলে কী ফর্মুলা পেলাম, যদি পি কিউ কোনো একটা ভেক্টর নির্ণয় করতে হয় তাহলে আমাকে কি নির্ণয় করতে হবে, পি কিউ, দেখো পি থেকে শুরু কিউ এর শেষ, তাহলে শেষটা আগে লিখবো, মানে তাহলে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর। এবার আমরা জানব দ্বিমাত্রিক স্থানাঙ্ক তলে একটি বিন্দুর অবস্থান ভেক্টর। পজিশন ভেক্টর অফ এ পয়েন্ট ইন 2-dimensional কোঅর্ডিনেট প্লেন। তাহলে আমরা ধরে নিচ্ছি ও এক্স ও ওয়াই স্থানাঙ্ক অক্ষ, তাহলে এটা হচ্ছে এক্স ও, এটার নাম দেবো আমরা এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, ও হচ্ছে মূল বিন্দু বা অরিজিন। এবার এই এক্স ও ওয়াই প্লেনের উপর আমি যে কোনো একটা বিন্দু এখানে পি নিলাম, পি বিন্দুর স্থানাঙ্ক আমি ধরলাম এক্স কমা ওয়াই, এবং পি বিন্দুর অবস্থান ভেক্টরটা আমি ধরে নিচ্ছি আর। তাহলে ওপি আমরা যোগ করে দিই, আমরা ওপি যোগ করলাম, এই পি বিন্দুর অবস্থান ভেক্টর ধরে নিলাম হচ্ছে আর ভেক্টর, তাহলে অতএব ওপি ইকুয়াল টু আর। ঠিক আছে, তাহলে আমরা যে বিষয়টি এখানে আঁকলাম সেটা এবার লিখব। ধরি দ্বিমাত্রিক স্থানাঙ্ক তলে পি এক্স কমা ওয়াই হলো একটি বিন্দু এবং ও হলো মূল বিন্দু, ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর আর। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব ওপি ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর। তাহলে আমরা ধরেছি হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর আর, ওপি ইকুয়াল টু আর, তাহলে এই দিক বরাবর এর চিহ্নটা হবে। এখন আমরা কি করব, এখন আমরা পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটি লম্ব পি কিউ টানব এবং ওয়াই অক্ষের উপর একটি লম্ব পি আর অঙ্কন করব। তাহলে আমরা পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর পি কিউ একটা লম্ব অঙ্কন করলাম এবং ওয়াই অক্ষের উপর পি আর একটি লম্ব অঙ্কন করলাম। এখন পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর পি কিউ এবং ওয়াই অক্ষের উপর পি আর লম্ব অঙ্কন করা হলো। তাহলে এখানে আমরা পি বিন্দু স্থানাঙ্ক ধরেছিলাম এক্স কমা ওয়াই, তাহলে এক্স কমা ওয়াই এই পি বিন্দুতে যেতে গেলে আমাকে এই ও থেকে শুরু করে এখানে অবধি এক্স দূরত্ব যেতে হবে, তারপরে উপরে কত দূরত্ব উঠতে হবে, ওয়াই দূরত্ব। তাহলে এখানে ও কিউ ইকুয়াল টু হবে এক্স এবং কিউপি ইকুয়াল টু ওয়াই, কিউপিও যা ও আরও তাই, মানে কিউপি যা লেন্থ ও আরও সেম লেন্থ। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো অতএব ও কিউ ইকুয়াল টু হচ্ছে এক্স এবং ও আর ইকুয়াল টু ওয়াই। কারণ এটা যদি ওয়াই হয় তাহলে এটাও হবে ওয়াই, আর এটা হচ্ছে এই দূরত্ব, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে এক্স। তাহলে অতএব আমরা লিখতে পারি ও কিউ ইকুয়াল টু এক্স এবং ও আর ইকুয়াল টু ওয়াই। এখন আমরা ও এক্সের উপর আমরা এখানে একটা বিন্দু নিচ্ছি এম, যার স্থানাঙ্কটা হচ্ছে 1,0, আর ও ওয়াইয়ের উপর আমরা একটা বিন্দু নিচ্ছি এন, যার স্থানাঙ্কটা হচ্ছে 0,1। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, এক্স অক্ষের উপর একটা বিন্দু আমি এম নিলাম যার স্থানাঙ্কটা হচ্ছে 1,0, আর ওয়াই অক্ষের উপর একটা বিন্দু এন নিলাম যার স্থানাঙ্কটা 0,y। তাহলে এম বিন্দু স্থানাঙ্ক 1,0, তাহলে ও এম এর দূরত্বটা হচ্ছে 1, ও এম এর দূরত্বটা ও থেকে এম পর্যন্ত দূরত্ব হচ্ছে 1, ও এন এর দূরত্বটাও হবে 1, কারণ এন বিন্দু স্থানাঙ্ক 0,1, তার মানে ও এন এর থেকে দূরত্বটাও হবে 1।
তাহলে এখানে ও এম ইকুয়াল টু 1 আর ও এন ইকুয়াল টু হচ্ছে 1, এর দূরত্বটা। এখন ও এক্সের উপর এম 1,0 এবং ও ওয়াইয়ের উপর এন 0,1 বিন্দু নেওয়া হলো, যেটা আমরা চিত্রে দেখালাম সেটাই আমরা এখন লিখলাম। তাহলে আমরা অতএব ও এম ইকুয়াল টু 1 এবং ও এন ইকুয়াল টু 1 লিখতে পারি। এই দূরত্বটা হচ্ছে 1। দেখো ধরি, আমরা একটা জিনিস ধরছি, ধরি ও এম ভেক্টর ইকুয়াল টু আই এবং ও এন ভেক্টর ইকুয়াল টু জে ক্যাপ। এগুলো আমরা একটা ক্যাপ দিচ্ছি। ক্যাপ মানে কি বোঝায়? ইউনিট ভেক্টর। কেন ও এমটা কেন ইউনিট ভেক্টর হবে? কেন ও এম এর মানটা কত? দেখো ও এম এর দৈর্ঘ্য কত? 1, তার মানে ও এম এর মান, এই ভেক্টরটার মান হবে 1, তাহলে এটা ইউনিট ভেক্টর। আমরা আগেই পড়েছি যদি কোনো ভেক্টরের মান 1 একক হয় তাহলে তাকে আমরা ইউনিট ভেক্টর বলি। যেহেতু আমরা ও এম বিন্দুটা এমনভাবে নিয়েছি যাতে করে ও এম এর ভ্যালুটা 1 হয়, তাহলে ও এম এর মান হচ্ছে 1 একক আর ও এন এর মান হচ্ছে 1 একক। আবার আমি ধরছি ও এম ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ, এটাকে বলে ক্যাপ, এরকম চিহ্ন হলে ক্যাপ। এই যে এটা যদি তুমি দেখো এ ভেক্টর লম্বা চিহ্ন হলে, আর যদি এর মাথায় এটা দিই তাহলে হচ্ছে এ ক্যাপ। সাধারণত ক্যাপ ইউজ করা হয় ইউনিট ভেক্টর বোঝাতে, আর এরকম অ্যারো চিহ্ন বোঝায় শুধু ভেক্টর বোঝাতে। ঠিক আছে, যেসব ক্ষেত্রে এই চিহ্ন থাকবে সেটা হচ্ছে ইউনিট ভেক্টর, মানে সেই ভেক্টরটার মান হবে 1 একক। তাহলে এখানে ভালো করে বোঝো যে ও এম এর মান হচ্ছে 1 আর ও এন এর মান হচ্ছে 1। তাহলে ও এম ভেক্টর ইকুয়াল টু আমি আই ধরেছি এবং ও এন ভেক্টর ইকুয়াল টু জে ধরেছি। ঠিক আছে, তাহলে ও এমটাও আমার হচ্ছে ইউনিট ভেক্টর, ও এনটাও ইউনিট ভেক্টর। দেখো ও এমটা হচ্ছে কোন অক্ষ বরাবর? ও এমটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। তাহলে আইকে আমরা বলবো এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর বা একক ভেক্টর, আর জেকে আমরা বলবো ওয়াই অক্ষ অভিমুখে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। ঠিক আছে, তাহলে দেখো চিত্রে আমরা এই এক্স অক্ষ অভিমুখে বা এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টরকে আমরা ধরছি আই ক্যাপ, আর ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টরকে আমরা ধরছি জে ক্যাপ। ঠিক আছে, তাহলে এখানে বিষয়টি আমি তোমাদের আরেকবার ভালো করে বোঝাই। ও এম এর মান হচ্ছে 1 একক, ও এন এর মান হচ্ছে 1 একক। এবার আমি ও এম সমান সমান হচ্ছে মানে ও এম ভেক্টর সমান সমান আই ক্যাপ ধরলাম, আর ও এন ভেক্টর সমান সমান জে ক্যাপ ধরলাম। যেহেতু ও এম এই ভেক্টরটির মান কত? 1 একক। ঠিক আছে, তাহলে আমি এই ও এম বা এই আই ক্যাপ ভেক্টরটাকে আমি বলবো কি? ইউনিট ভেক্টর। কোন অক্ষ বরাবর? এটা ও এমটা এক্স অক্ষ বরাবর আছে, তাহলে এই এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টরকে আমরা আই ক্যাপ দ্বারা প্রকাশ করি। আর যেটাকে বলবো আমরা ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, তাহলে ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টরকে আমরা জে ক্যাপ দ্বারা প্রকাশ করে থাকি। এবার যদি তুমি চিত্রে লক্ষ্য করো, দেখো এক্স অক্ষ বা এক্স অক্ষের এটা কোন দিক? ধনাত্মক দিক। তাহলে ধনাত্মক দিক বরাবর ইউনিট ভেক্টরকে আমরা আই ক্যাপ দ্বারা প্রকাশ করি। তাহলে এক্স অক্ষের ঋণাত্মক দিক মানে এই দিক বরাবর কোনো একটা ইউনিট ভেক্টরকে আমরা কী দ্বারা প্রকাশ করব? মাইনাস আই ক্যাপ দ্বারা প্রকাশ করব। ঠিক একইভাবে ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে আমরা জে ক্যাপ দ্বারা প্রকাশ করি। তাহলে ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর কোনো একটা একক ভেক্টরকে আমরা কী দ্বারা প্রকাশ করব? না, আমরা হচ্ছে মাইনাস জে ক্যাপ দ্বারা প্রকাশ করব। অতএব ধনাত্মক এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে আই ক্যাপ দ্বারা এবং ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে জে ক্যাপ দ্বারা ও ঋণাত্মক এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে মাইনাস আই ক্যাপ দ্বারা এবং ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে মাইনাস জে ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে চিত্রে দেখো
আমরা লিখতে পারি ও কিউ ভেক্টর ইকুয়াল টু, দেখো ও কিউ এর দৈর্ঘ্যটা কত এক্স, আর আইটা যেহেতু এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, তাহলে আমি লিখতে পারি ও কিউ ভেক্টর ইকুয়াল টু এক্স ইন্টু ও এম ভেক্টর। আমি তো ও কিউ এর দৈর্ঘ্য হচ্ছে এক্স, এবার ও কিউ এর মানে লেন্থটা হচ্ছে এক্স, এবার আমি ও কিউ ভেক্টর দ্বারা লিখতে পারছি। তাহলে ও কিউ ভেক্টর মানে কি করব, ও কিউ ভেক্টর সমান সমান হবে ও কিউ এর যা দৈর্ঘ্য সেটাই, ও কিউ এর দৈর্ঘ্য কত এক্স ইন্টু ওই এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টরটা কত ও এম এর দৈর্ঘ্য কত আই, তাহলে এটা লিখতে পারি ইকুয়াল টু এক্স ইন্টু আই ক্যাপ। ঠিক একইভাবে আমরা ও আর ইকুয়াল টু লিখব ওয়াই ইন্টু হচ্ছে লিখতে পারি আমি ও এন ভেক্টর ইকুয়াল টু ওয়াই ইন্টু জে। ঠিক আছে, কারণ ও কিউ সমান সমান লিখতে পারি এক্স ইন্টু ও এম ভেক্টর, ও এমটা তো ইউনিট ভেক্টর, ঠিক আছে। তাহলে এক্সের সাথে একটা ভেক্টর ইউনিট ভেক্টর গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে ও কিউ ভেক্টর। ঠিক একইভাবে ওয়াইয়ের সাথে ও এন গুণ করলে আমরা পাবো ও আর ভেক্টর, তাহলে ইকুয়াল টু পেলাম ওয়াই জি ভেক্টর। সোজা কথা হচ্ছে ধরো ও কিউ ভেক্টর লিখেছি, তো ও কিউ ভেক্টর সমান সমান কী লিখবে, ও কিউ এর যা মান, ও কিউ এর মান কত, তুমি ও কিউ এর মান এখানে এক্স ইন্টু ওই এক্স অক্ষ বরাবর, ও কিউটা তো এক্স অক্ষ বরাবর আছে, তাহলে এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর কে আই, তাহলে এক্স ইন্টু আই। ও আর মানে হচ্ছে ও আর এর মান কত ওয়াই, ওয়াই বরাবর ইউনিট ভেক্টর কত ইন্টু জে, ওয়াই ইন্টু জে। তাহলে ও কিউ ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ এবং ও আর ভেক্টর ইকুয়াল টু ওয়াই জে ক্যাপ। চলো আবার আমরা চিত্রে যাই। তাহলে দেখো ও কিউ ভেক্টরটা এই বরাবর আছে, ও কিউ বরাবর আমি এই দিকে অ্যারো চিহ্ন, এটাকে কিউপি একটা ভেক্টর। এবার দেখো কিউপি ভেক্টর আর ও আর ভেক্টর দুটোই সমান্তরাল, এবং দেখো এই দুটোর মান একই হবে, কারণ কিউপি এর মানও ওয়াই আর ও আর এর মানও ওয়াই। তার মানে যেহেতু ও আর ইকুয়াল টু ওয়াই জে ক্যাপ, তাহলে আমরা লিখতে পারি অতএব কিউ পি এটাও হবে ওয়াই জে ক্যাপ। যেহেতু এই দুটো ভেক্টর পরস্পর দেখো সমান্তরাল এবং তাদের মানগুলো একই, তাই আমরা ও আর ভেক্টর যা হবে কিউপি ভেক্টর তাই হবে লিখতে পারবো। তাহলে যেহেতু ও আর এবং কিউপি ভেক্টর দুটি সমান্তরাল এবং মড ও আর এর মান যা, মড ও কিউপি মানে তো ভেক্টর দুটোর মান একই, কত ভেক্টর দুটোর মান হচ্ছে ওয়াই। তাহলে অতএব কি লিখতে পারবো, অতএব ও আর ভেক্টর ইকুয়াল টু কিউপি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে ওয়াই জে ক্যাপ আমরা লিখতে পারবো। ঠিক আছে, যদি ও আর এবং কিউপি শুধু সমান্তরাল হতো তাহলেই কিন্তু আমরা লিখতে পারতাম না। সমান্তরাল হলে মানে আমি কিউপি ইকুয়াল টু ও আর এর সমান, মানে ও আরটা তো আমি পেয়েছি হচ্ছে ওয়াই জে ক্যাপ, তা যদি ও আর এবং কিউপি শুধু সমান্তরাল হতো তাহলে কিন্তু আমি লিখতে পারতাম না কিউপি ইকুয়াল টু ওয়াই জে ক্যাপ। ঠিক আছে, কারণ এটা যেহেতু সমান্তরাল আবার দুটোর মান সমান, তাই আমি এটা লিখলাম। ঠিক আছে, যদি দুটো সমান্তরাল হতো কিন্তু দুটোর মান যদি সমান না হতো তাহলে কিন্তু এটা লেখা যেত না, এটা মনে রাখবে। পরে আমরা এই বিষয়টি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দেব। চলো আমরা আবার চিত্রে যাই। তাহলে দেখো এখন আমরা ও কিউপি এই ত্রিভুজ এর ক্ষেত্রে ত্রিভুজ সূত্র ব্যবহার করে আমরা লিখতে পারি যে ও কিউ ভেক্টর প্লাস কিউপি ভেক্টর ইকুয়াল টু
ওপি ভেক্টর, কারণ এটার অভিমুখ এদিকে, এটার অভিমুখ এদিকে, আর এটার মুখ উল্টো দিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারবো কি ও কিউ ভেক্টর প্লাস কিউপি ভেক্টর ইকুয়াল টু ওপি ভেক্টর। ওপি ভেক্টরের মান কত? আর। তাহলে অতএব ত্রিভুজ ওপি কিউ এর ক্ষেত্রে ত্রিভুজ সূত্র প্রয়োগ করে পাই কি পাবো? ও কিউ ভেক্টর প্লাস কিউপি ভেক্টর ইকুয়াল টু ওপি ভেক্টর। ঠিক আছে, দেখো ও কিউ এই ভেক্টরের মান আমরা পেয়েছি এক্স আই ক্যাপ, কিউপি এই ভেক্টরের মান আমরা পেয়েছি দেখো ওয়াই জে ক্যাপ, আর ওপি এই ভেক্টরের মান আমরা ধরে নিয়েছিলাম আর। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি আর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। ঠিক আছে, তার মানে আমরা পেলাম যদি পি একটা বিন্দু থাকে যার স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয় এবং পি বিন্দুর অবস্থান ভেক্টর যদি আর হয়, তাহলে আর ইকুয়াল টু লিখতে পারবো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এবার আমরা একটি নোট পড়ব। দ্বিমাত্রিক তলে যে কোনো বিন্দু পি এর স্থানাঙ্ক এ কমা বি হলে এবং পি বিন্দুর অবস্থান ভেক্টর আর হলে আমরা কি লিখতে পারি? আর ইকুয়াল টু লিখতে পারবো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। আমরা জেনেছি যে আই কি? আই হলো এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর আর জে হলো ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর। এখানে এই যে এক্স আই ক্যাপ একে বলা হয় এক্স অক্ষ অভিমুখে আর এর ভেক্টর উপাংশ। ঠিক আছে, তাহলে আর ইকুয়াল টু যদি এক্স আই প্লাস ওয়াই জে ক্যাপ হয়, তাহলে এক্স অক্ষ অভিমুখে আর ভেক্টরের ভেক্টর উপাংশ হবে এক্স আই ক্যাপ। ঠিক একইভাবে ওয়াই অক্ষ অভিমুখে আর এর ভেক্টর উপাংশ কী হবে? ওয়াই অক্ষ অভিমুখে হচ্ছে ওয়াই জে ক্যাপ। আমরা জানি যে আই বলতে কি বুঝি? আই হলো এক্স অক্ষ অভিমুখে ইউনিট ভেক্টর, মানে ধনাত্মক এক্স অক্ষ অভিমুখে ইউনিট ভেক্টর, আর ওয়াই হলো জে ক্যাপ হলো ঋণাত্মক এক্স অক্ষ অভিমুখে ইউনিট ভেক্টর। ঠিক আছে, তাহলে এখানে আমরা পেলাম এক্স অক্ষ অভিমুখে আর এর ভেক্টর উপাংশ হচ্ছে এক্স আই ক্যাপ এবং ওয়াই অক্ষ অভিমুখে আর এর ভেক্টর উপাংশ হবে ওয়াই জে ক্যাপ। সি হচ্ছে এক্স অক্ষ অভিমুখে আর এর স্কেলার উপাংশ, স্কেলার উপাংশ এক্স অক্ষ অভিমুখে, মানে আয় তখন কী লিখবো? আয়ের সঙ্গে যে ধ্রুবকটা থাকবে মানে এক্স। ঠিক আছে, ঠিক একইভাবে ওয়াই অক্ষ অভিমুখে আর এর স্কেলার উপাংশ কী হবে? দেখো যে ক্যাপের সঙ্গে যে সহগটা থাকবে সেটা হবে ওয়াই। আর ভেক্টরের মান অথবা ইংরেজিতে যাকে বলে ম্যাগনিটিউড অথবা মডুলাস। তাহলে আর ভেক্টরের মান কি করে বার করবো? দেখো আর ইকুয়াল টু আছে কত? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। তাহলে অতএব আর ভেক্টরের মান হবে √, হ্যাঁ আগে পজিটিভ প্লাস, ঠিক আছে, মডুলাস মানে সবসময় পজিটিভ চিহ্ন নিতে হবে। দেখো আই ক্যাপের সহগকে এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস জে ক্যাপের সহগকে ওয়াই, ওয়াই স্কোয়ার। তাহলে আর ভেক্টরের মান বা ম্যাগনিটিউড বা মডুলাস হবে √x² প্লাস ওয়াই স্কোয়ার। যদি আর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ হয়, তাহলে আর ভেক্টরটার মান হবে √x² প্লাস
ওয়াই স্কোয়ার। ঠিক আছে, চিহ্ন কিন্তু সবসময় পজিটিভ, নেগেটিভ কখনো হবে না, কারণ রুট মানে তোমার জন্য প্লাস মাইনাস হয়, কিন্তু মডুলাস মানে শুধু পজিটিভটা নিতে হবে। তাহলে আর এর মান বোঝেই বলছি এরকম, আর মড আর ইকুয়াল টু লিখতে পারবো আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা কয়েকটি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। যে বিষয়গুলো আমরা থিওরি আকারে পড়লাম সেই বিষয়গুলোর উপর কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করি। চলো, প্রথম প্রশ্ন, এ ভেক্টর সমান সমান 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ হলে এ ভেক্টরের মান নির্ণয় করো এবং এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টরটি নির্ণয় করো এবং এ ভেক্টরের বিপরীত অভিমুখে একক ভেক্টরটি নির্ণয় করো। তাহলে এ একটা ভেক্টর দিয়েছে, তাহলে এ ভেক্টরটির মান নির্ণয় করতে বলেছে। মান মানে এই ভেক্টরটির মডুলাস বা ম্যাগনিটিউড নির্ণয় করতে বলেছে। তারপর বলেছে এই ভেক্টরের অভিমুখে, মানে এই ভেক্টরটি যে দিক বরাবর যাচ্ছে সেই দিক বরাবর একক ভেক্টরটি নির্ণয় করো, মানে ইউনিট ভেক্টরটি নির্ণয় করতে বলেছে। সবার শেষে আমাকে নির্ণয় করতে বলেছে এই ভেক্টরের বিপরীত অভিমুখে একক ভেক্টরটি নির্ণয় করো, অর্থাৎ এই ভেক্টরটি যে দিক বরাবর যাচ্ছে তার উল্টো দিকে, ঠিক তার বিপরীত দিকে একক ভেক্টরটি নির্ণয় করতে বলেছে। তাহলে এই ভেক্টরটা তো যে দিক বরাবর যাচ্ছে সেই দিকের উল্টো দিকের ভেক্টরটা কী হবে? উল্টো দিকের ভেক্টর মানে তার আগে একটা মাইনাস গুণ করতে হবে। তাহলে মাইনাস এই ভেক্টর ইকুয়াল টু মাইনাস 3i প্লাস 4j, অর্থাৎ মাইনাস এই ভেক্টরটি হবে এই ভেক্টরের বিপরীত অভিমুখী ভেক্টর। ঠিক আছে, অর্থাৎ কোনো ভেক্টর দিলে তার বিপরীত অভিমুখী ভেক্টর মানে যে দেওয়া আছে তার বাম এবং ডান উভয় পক্ষ দিয়ে মাইনাস গুণ করে দেবে, তাহলে তার বিপরীত অভিমুখের ভেক্টর প্রকাশ হয়ে যাবে। চলো এটার উত্তর করি। গিভেন এ ভেক্টর সমান সমান দেওয়া আছে 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ। অতএব এ ভেক্টরের মান, তাহলে কোনো ভেক্টরের মান বলতে আমরা বুঝি সেটার মডুলাস, মানে মড এ ভেক্টর ইকুয়াল টু মড এ ভেক্টর মানে আমরা জানি রুট ওভার, দেখো আই ক্যাপের শক যে ভেক্টর দেওয়া যায় সেটা হচ্ছে আই ক্যাপের শক কত 3 স্কোয়ার প্লাস জে ক্যাপের শক 4, কিন্তু এখানে 4 নয় -4, তাহলে -4 তার স্কোয়ার। কেউ যদি লিখতো 3 স্কোয়ার প্লাস শুধু 4 স্কোয়ার তাহলেও ভুল হতো না। কেন? কারণ এর পরের লাইনেই দেখো আমি লিখবো 3 স্কোয়ার প্লাস -4 স্কোয়ার মানে তো 4 স্কোয়ার পজিটিভ হয়ে গেলে স্কোয়ার আছে বলে। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি কেউ যদি লিখে এই ভেক্টরের মান সমান সমান মড এ ইকুয়াল টু রুট ওভার আইয়ের শক 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাতেও কোনো ভুল নেই, কারণ এটা -4 স্কোয়ার মানে সেটা পরের লাইনে 4 স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা যদি ক্যালকুলেট করো 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16, 16 আর 9 যোগ করলে 25, তাহলে 25-এর রুট মানে হচ্ছে 5। তাহলে আমি এই ভেক্টরের মান পেয়ে গেলাম 5। আমাকে কিন্তু মান মানে এখানে কিন্তু পজিটিভ মানটা নেব। ঠিক আছে, কারণ মান মানে মডুলাস, মডুলাস মড বলতে বোঝায় পজিটিভ মান। দেখো দ্বিতীয় প্রশ্নে আমাকে চেয়েছি এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টর, তাহলে আমি লিখছি অতএব এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টর। তাহলে কোনো ভেক্টর দেওয়া থাকে তার একক ভেক্টর কীভাবে নির্ণয় করা হয় আমরা আগে শিখেছি। এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টরটি হবে উপরে হবে এ ভেক্টর আর তাকে ভাগ করতে হবে তার মডুলাস দিয়ে মডে, অর্থাৎ কোনো ভেক্টরের অভিমুখে একক ভেক্টর নির্ণয় করতে বললে সেই ভেক্টরটা উপরে লিখবে বাই তার মডুলাসটা নিচে লিখবে, তাহলে এ বাই মডে। তাই তো দেখো এর মান আমি বসিয়ে দিই, এই ভেক্টরের মান হচ্ছে 3i মাইনাস 4j ক্যাপ বাই মডে, মানে মডুলাস অফ এর মান হচ্ছে 5। আমি এটাকে আমি লিখতে পারি 1/5 ইন্টু 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ। এটা হচ্ছে এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টর। আমাকে লাস্ট কোশ্চেন বলেছে এ ভেক্টরের বিপরীত অভিমুখে একক ভেক্টর, তাহলে এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টর যদি এটা হয় তাহলে এ ভেক্টরের বিপরীত অভিমুখে একক ভেক্টর হবে, এটাকে আগে একটা মাইনাস দিয়ে গুণ করে দিলে সেটা উল্টো অভিমুখে হয়ে যাবে একক ভেক্টর। তাহলে অতএব এই ভেক্টরের বিপরীত অভিমুখে একক ভেক্টর সমান সমান কী হবে? শুধু দেখো এ ভেক্টরের অভিমুখে মানে ছিল কত, এ ভেক্টর বাই মড এ ভেক্টর, তাহলে বিপরীত অভিমুখে এক একটা নেগেটিভ হবে, তাহলে নেগেটিভ মানে আমি লিখবো এ ভেক্টরের বিপরীত অভিমুখে এক ভেক্টর মানে মাইনাস হবে একটা, শুধু এখানে হবে এ ভেক্টর বাই মড এ ভেক্টর।
দেখো এই ভেক্টরটার মান কী হবে, যা পেয়েছে তার উল্টোটা আসবে, একটা নেগেটিভ দেবো, সাথে হয়ে যাবে 1/5 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ। তাহলে কোনো ভেক্টরের অভিমুখে যদি কোনো ভেক্টরের বিপরীত অভিমুখে যদি একক ভেক্টর নির্ণয় করতে বলে, তাহলে সেই ভেক্টরের অভিমুখে যে ভেক্টর একক ভেক্টরটা পেয়েছে তার সঙ্গে একটা নেগেটিভ গুণ করে দিলেই সেই ভেক্টরের বিপরীত অভিমুখে একক ভেক্টরটি পাওয়া যাবে। নেক্সট প্রবলেম, নেক্সট প্রশ্ন, a ইকুয়াল টু 3i মাইনাস 2j, b ইকুয়াল টু k প্লাস 1i ক্যাপ মাইনাস 2j। তাহলে a এর মান দেওয়া আছে, মানে a ভেক্টর সমান সমান দেওয়া আছে 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ। ঠিক আছে, অনেক সময় আমরা পড়ার সময় শুধু 3iও বলে ফেলি, কিন্তু পড়তে হয় a ভেক্টর সমান সমান 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ, b ভেক্টর সমান সমান k প্লাস 1i ক্যাপ মাইনাস 2j ক্যাপ। ভেক্টর দুটি সমান হলে কে এর মান নির্ণয় করো। ঠিক আছে, আমাকে এই ভেক্টর দুটো সমান বলেছে, তাহলে আমাকে কে এর মান নির্ণয় করতে হবে। চলো এই প্রশ্নের এবার উত্তর করি। গিভেন এ ভেক্টর সমান সমান দেওয়া আছে 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ, বি ভেক্টর সমান সমান দেওয়া আছে k প্লাস 1i ক্যাপ মাইনাস 2j ক্যাপ। এই ভেক্টর দুটো কী বলেছে, সমান বলেছে। যেহেতু এ ও বি ভেক্টর দুটি সমান, তাহলে অতএব আমরা লিখতে পারি এ ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর, বা আমরা লিখতে পারবো এ ভেক্টরের মানটা বসাই 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ, বি ভেক্টরের মান বসাচ্ছি k প্লাস 1i ক্যাপ মাইনাস 2j ক্যাপ। যেহেতু এই ভেক্টর দুটো সমান, তাহলে আমরা উভয় পক্ষে সহগগুলো তুলনা করবো। যেমন আই ক্যাপের সহগ দেখো কত আছে, তাহলে অতএব এখানে বাঁ দিকে আই ক্যাপের সহগ 3 আর ডান দিকে আই ক্যাপের সহগ k প্লাস 1। ঠিক আছে, আর দেখো এখানে তো যে সহগগুলো মিলে গেছে, তাহলে এখান থেকে আমি যদি k এর মান বার করি, তাহলে বা k ইকুয়াল টু হবে 2। অতএব নির্ণয় k এর মান 2, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রবলেম, পি ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ মাইনাস 7j ক্যাপ এবং কিউ ভেক্টর ইকুয়াল টু মাইনাস 12, এটা কাটাকাটি হয়েছে, এটা মাইনাস 12i ক্যাপ প্লাস 42j ক্যাপ হলে পি ও কিউ এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। দেখো এখানে পি ভেক্টর সমান সমান এটা দেওয়া আছে, এখান থেকে দেখতে পাচ্ছি কোনো সংখ্যা আমার কমন আসছে না, কিন্তু এখান থেকে একটা 6 কমন নেওয়া যেতে পারে। দেখো অ্যান্সার গিভিন বলে লেখো প্রথমে যেটা দেওয়া আছে, তাহলে পি এবং কিউ ভেক্টর দুটো লিখলাম। এখন আমরা যেটাতে কমন যাবে সেটা থেকে শুরু করি। নাও এখন কিউ ভেক্টর ইকুয়াল টু, দেখো কিউ ভেক্টর থেকে যদি আমি 6 কমন নিই, আচ্ছা -6 কমন নিই, তাহলে -6 কমন নিলে থাকবে কত, -6 কমন নিলে থাকবে 2i মাইনাস এটা হবে 7j। দেখো 2i ক্যাপ মাইনাস 7j ক্যাপ মানেই তো পি ভেক্টর, তাহলে আমি লিখতে পারি বা কিউ ভেক্টর ইকুয়াল টু -6 ইন্টু পি ভেক্টর। তাহলে দেখো কিউ ভেক্টর ইকুয়াল টু একটা স্কেলার আছে, মানে -6 স্কেলার ইন্টু তার সঙ্গে পি ভেক্টর। তাহলে এইরকম হলে আমরা কি পড়েছি আগে দেখবে, যে দুটো ভেক্টর যদি সমরেখ বা কলিনিয়ার হয়, ঠিক আছে, সমরেখ বা কলিনিয়ার হয়, তাহলে যে কোনো একটা ভেক্টর সমান সমান স্কেলার ইন্টু দ্বিতীয় ভেক্টরটা লেখা যায়। তাহলে এখানে দেখো কিউ ভেক্টর সমান সমান পেলাম -6, এটা একটা স্কেলার, তার ইন্টু পি ভেক্টর। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে পি এবং কিউ ভেক্টর দুটি সমরেখ। ঠিক আছে, একই সরলরেখার উপর আছে, বা সমান্তরালও বলা যেতে পারে, বা পি ও কিউ ভেক্টর দুটি সমান্তরালও বলা যেতে পারে। ঠিক আছে, তাহলে অতএব পি ও কিউ ভেক্টর দুটি সমরেখ বা সমান্তরাল, অর্থাৎ পি ও কিউ ভেক্টর দুটি কলিনিয়ার বা প্যারালাল হতে পারে। ঠিক আছে, নেক্সট প্রবলেম,
আজকের ক্লাসের শেষ প্রশ্ন। এ বিন্দুর অবস্থান ভেক্টর 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর -7i ক্যাপ প্লাস 6j ক্যাপ হলে এ বি ভেক্টর ও বি এ ভেক্টর দুটি নির্ণয় করো। তারপর এ বি ভেক্টরের অভিমুখে একক ভেক্টরটি নির্ণয় করো, অর্থাৎ ইউনিট ভেক্টরটা আমাকে নির্ণয় করতে বলেছে, এবং এ বি ভেক্টরের স্কেলার ও ভেক্টর উপাংশ নির্ণয় করো। অ্যান্সার গিভেন দেওয়া আছে কি, এ বিন্দুর অবস্থান ভেক্টর 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ, বি বিন্দুর অবস্থান ভেক্টর -7i ক্যাপ প্লাস 6j ক্যাপ। আমাকে নির্ণয় করতে বলেছে এ বি ভেক্টর। তাহলে আমরা পড়েছি, দেখবে এ বি ভেক্টর সমান সমান শেষে বি আছে, আমরা লিখতে পারবো বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে আমরা লিখলাম বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এ বি ভেক্টর সমান সমান বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখলাম এ বি ভেক্টর ইকুয়াল টু, আমরা এ বি ভেক্টর সমান সমান কী লিখতে পারি, এ বি, তাই তো শেষে বি আছে, তাহলে বিটা আগে লিখতে হবে, বি এর অবস্থান ভেক্টর বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। এবার আমরা বি বিন্দুর অবস্থান ভেক্টর জানা আছে, সেই বি বিন্দুর অবস্থান ভেক্টরের মান এটা -7i প্লাস 6j বসাবো, মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টরের মান হচ্ছে 5i প্লাস 3j বসাবো, দিয়ে আমরা ক্যালকুলেশন করব। তাহলে আমরা প্রথমে বি বিন্দুর অবস্থান ভেক্টর কত সেটা বসালাম, -7i ক্যাপ প্লাস 6j ক্যাপ, মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে 5i ক্যাপ প্লাস 3j ক্যাপ, সেটা বসালাম। এবার আমরা সিম্পল ক্যালকুলেশন করব। তাহলে -7i ক্যাপ প্লাস 6j ক্যাপ, এটাকে মাইনাস দিয়ে গুণ করলে -5i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। এবার যেমন সাধারণ যোগ বিয়োগের নিয়ম হয় সেরকম হয়, আই ক্যাপের সাথে আই ক্যাপটা যোগ বিয়োগ হবে, তাহলে -7i ক্যাপ আর -5i ক্যাপ, মানে হয়ে যাবে 7 আর 5 যোগ করলে হচ্ছে -12, কারণ -7i -5i মানে হচ্ছে -12i ক্যাপ। একটা 6j ক্যাপ থেকে -3j ক্যাপ যদি বাদ যায় তাহলে এভাবে 3j ক্যাপ, অর্থাৎ আই ক্যাপের সঙ্গে যে আই ক্যাপ যতগুলো থাকবে সে তাদের মধ্যেই যোগ বিয়োগ হবে, আর জে ক্যাপ যেগুলো থাকবে তাদের মধ্যেই যোগ বিয়োগ হবে। তাহলে আমরা এ বি ভেক্টরটার মান পেয়ে গেলাম যে -12i ক্যাপ প্লাস 3j ক্যাপ। তাহলে অতএব এ বি ভেক্টর সমান সমান -12i ক্যাপ প্লাস 3j ক্যাপ। তাহলে অতএব আমাকে বি এ ভেক্টরটা নির্ণয় করতে বলেছে। দেখো বি এ ভেক্টর মানেই তো মাইনাসটাকে উল্টে দাও, এ বি ভেক্টর আগে পড়ছি বি এ ভেক্টর, যদি আমি এটা আগে লিখি এ বি ভেক্টর একটা মাইনাস হবে, তাহলে সমান সমান মাইনাস এ বি ভেক্টরের মানটা বসাও, এ আছে 12i ক্যাপ প্লাস 3j ক্যাপ, আচ্ছা -12i ক্যাপ প্লাস 3j ক্যাপ। তাহলে এবার ভেতরে মাইনাস দিয়ে গুণ করলে আমার হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস 12i ক্যাপ মাইনাস 3j ক্যাপ, এটা হয়ে গেল। তাহলে বি এ ভেক্টর সমান সমান হলো -12i ক্যাপ প্লাস 12i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। দেখো এ বি ভেক্টর যেটা পেয়েছিলাম তাকে মাইনাস দিয়ে গুণ করলে যেটা পাবো সেটাই হচ্ছে বি এ ভেক্টর। দেখো এরপর আমাকে নির্ণয় করতে বলেছে কি, এ বি ভেক্টরের অভিমুখে একক ভেক্টর। তাহলে এ বি ভেক্টরের অভিমুখে ইউনিট ভেক্টরের সংজ্ঞা অনুযায়ী আমরা পাবো মড এ বি বার করব, দিয়ে আমরা নির্ণয় করব কি এ বি ভেক্টর বাই মড এ বি, কারণ এ বি ভেক্টরের অভিমুখে ইউনিট ভেক্টর নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা প্রথমে মড এ বি নির্ণয় করব, তারপরে এ বি ভেক্টরকে মড এ বি দিয়ে ভাগ করব, যেটা পাবো সেটাই হচ্ছে এ বি ভেক্টরের অভিমুখে ইউনিট ভেক্টর। যেহেতু এ বি ভেক্টর সমান সমান আমরা পেয়েছি -12i ক্যাপ প্লাস 3j ক্যাপ, অতএব আমরা প্রথমে মড এ বি নির্ণয় করব। মড এ বি সমান সমান পাবো √ প্রথমে আই ক্যাপের সহগ 12 স্কোয়ার প্লাস জে ক্যাপের সহগ 3 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করো, তাহলে এটা ক্যালকুলেট করে এর মান পেলাম, মড এ বি ভেক্টরের মান √153। তাহলে অতএব এ বি ভেক্টরের অভিমুখে একক ভেক্টর মানেই আমরা সংজ্ঞা অনুযায়ী এ বি ভেক্টর উপরে থাকবে, নিচে থাকবে মড এ বি ভেক্টর। এবার এদের মানগুলো আমরা বসাবো। তাহলে আমরা এ বি এর মান বসালাম -12i ক্যাপ প্লাস 3j ক্যাপ, আর মড এ বি এর
মান বসালে √1/153। অতএব এবি ভেক্টরের অভিমুখে একক ভেক্টরটি হলো এটা। নেক্সট আমাকে নির্ণয় করতে বলেছে এবি ভেক্টরের স্কেলার এবং ভেক্টর উপাংশ। লাস্ট পার্ট দেখো, এবি ভেক্টর সমান সমান আমরা পেয়েছি -12i + 3j। তাহলে এক্স অক্ষ বরাবর এবি ভেক্টরের স্কেলার উপাংশ হবে শুধু -12, আর ওয়াই অক্ষ বরাবর এবি ভেক্টরের স্কেলার উপাংশ হবে 3, আর এক্স অক্ষ বরাবর এবি ভেক্টরের ভেক্টর উপাংশ হবে হচ্ছে -12i। এই পুরোটা আই সমেত ভেক্টর উপাংশ মানে আইকে নিয়ে লিখতে হবে। এক্স অক্ষ বরাবর হচ্ছে -12i, আর ওয়াই অক্ষ বরাবর এবি ভেক্টরের ভেক্টর উপাংশ হবে +3j। এক্স অক্ষ বরাবর এবি ভেক্টরের স্কেলার উপাংশ এক্স অক্ষ বরাবর, তাহলে আয়ের শকটা, স্কেলার মানে শুধু আই ক্যাপের শকটা নেবে -12। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর এবি ভেক্টরের স্কেলার উপাংশ হবে শুধু আই ক্যাপের শক -12। অতএব ওয়াই অক্ষ বরাবর এবি ভেক্টরের স্কেলার উপাংশ হবে জে ক্যাপের শক কত, +3 আছে, শুধু 3 চিহ্ন সমেত লিখতে হবে। ঠিক আছে, +3 যদি না চিহ্ন আগে না দেওয়া মানে প্লাস বোঝায়। এক্স অক্ষ বরাবর এবি ভেক্টরের ভেক্টর উপাংশ হবে আই সমেত পুরো পার্টটা, মানে -12i। ঠিক আছে, যখন লিখবে সেগুলো চিহ্ন সমেত লিখতে হবে। তাহলে এক্স অক্ষ বরাবর এবি ভেক্টরের ভেক্টর উপাংশ হলো -12i। অতএব ওয়াই অক্ষ বরাবর এবি এর ভেক্টর উপাংশ কী হবে, যে সমেত পুরো পার্টটা, যে মানে জে ক্যাপের সঙ্গে যা আছে পুরো পার্টটাই লিখতে হবে চিহ্ন সমেত, তাহলে শুধু হবে 3j। তার মানে কোনো ভেক্টরের স্কেলার উপাংশ বললে এক্স অক্ষ বরাবর হবে হচ্ছে আই ক্যাপের সহগ স্কেলার, আর ওয়াই অক্ষ বরাবর হবে জে ক্যাপের সহগটা। ঠিক আছে, চিহ্ন সমেত। আর ভেক্টর উপাংশ বললে এক্স অক্ষ বরাবর ভেক্টর উপাংশ বলতে আমরা লিখব আয়ের সঙ্গে যে পুরো টার্মটা আছে সেটা আই নিয়ে, ঠিক আছে, চিহ্ন সমেত। আর ওয়াই অক্ষ বরাবর ভেক্টর উপাংশ বললে লিখব যে ক্যাপের সঙ্গে যে টার্মটা আছে সেটা হচ্ছে পুরোটাই এবং চিহ্ন সমেত। তাহলে আজ আমাদের এই পর্যন্তই থাকলো। আশা করি আজকের অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।